এই যে আমি প্যাক হয়ে গেছি এটা মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, যে মুখ্যমন্ত্রী প্যাক হয়ে গেছেন। আমার ধারণা নতুন করে উদ্ধারের দরকার নেই, ইডির কাছে ইতিমধ্যেই সব আছে। তাহলে ব্যাপারটা কি হলো? মুখ্যমন্ত্রী ছিনতাই করে নিলেন। ইডির অফিসাররা আগে থেকেই জানতেন মুখ্যমন্ত্রী আসবেন। ইডি কিন্তু নির্মলা সীতারামনের দপ্তর। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে অমিত শাহকে গালাগাল দেওয়া শুরু করলেন। আমাদের চিরকালের বলা কথাটা, বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা বাইনারি নির্মাণ, বামপন্থীদের এইটুকুতেই বিজেপিরও ভিত কেঁপে গেছে, তৃণমূলেরও ভিত কেঁপে গেছে। আমাদের বলা কথাগুলো অভিজিৎ গাঙ্গুলি এতদিনে হৃদয়ঙ্গম করেছেন। আরএসএসের পশ্চিমবাংলায় দুটো শাখা আছে রাজনৈতিক, একটার নাম বিজেপি, একটার নাম তৃণমূল। 12,000 আরএসএস শাখা খুলতে পেরেছে মমতা ব্যানার্জির সাহায্যে। সমস্ত টাকার ডিস্ট্রিবিউশন, কোন টাকাটা কোথায় যাবে, এগুলো সব ঠিক হয় আইপ্যাকের মাধ্যমে। এখন আপনি জানছেন যে তৃণমূলের প্রতীক আসলে জোড়াফুল না, তৃণমূলের প্রতীক আসলে প্রতীক জৈন। স্যার, ইতিমধ্যে আইপ্যাকের অফিসে ইডির রেড এবং ঘটনাস্থলে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রবেশ এবং পছন্দমতো ফাইল নিয়ে ইডির সামনে থেকে চলে আসা, পুরো ব্যাপারটিকে ইডি দেখলো কিন্তু ঘটনাস্থলে কিচ্ছু করতে পারলো না। কি হতে পারে এর পেছনে কারণ? আপনার কি প্রাথমিক প্রতিক্রিয়া? আইপ্যাক মানে কি আমি প্যাক হয়ে গেছি, তাই তো? এই যে আমি প্যাক হয়ে গেছি এটা মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, যে মুখ্যমন্ত্রী প্যাক হয়ে গেছেন। চতুর্দিকের অজস্র দুর্নীতি যা তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং যে টাকা তার কাছে এসেছে, এই সব কিছুর যে বেড়াজাল, সেই বেড়াজাল কিংবা মাকড়সার জাল, যার কেন্দ্রে থাকে মাকড়সা, মুখ্যমন্ত্রী সেই জালের মধ্যে পড়ে গেছেন। এইটা যখনই মুখ্যমন্ত্রী বুঝলেন, তখনই এই জালটা যে ফাইলে আছে, যে হার্ড ডিস্কে আছে, সেই ফাইলটা আর হার্ড ডিস্কটা উদ্ধার করবার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। কিন্তু কথা হচ্ছে এইটা যে আইপ্যাকের অফিসে বা প্রতীক জৈনের বাড়িতে ইডির অফিসাররা তারা গেছিল সকালে 6:30টায়, আর মুখ্যমন্ত্রী গেছিলেন 11টায়। মনে হচ্ছে পন্ত একটু আগে গেছিলেন, রাজীব কুমার মুখ্যমন্ত্রীর সাথে সাথেই গেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে, যদি আইপ্যাক সত্যি সত্যিই কিছু উদ্ধার করে থাকতে চায়, আমার ধারণা নতুন করে উদ্ধারের দরকার নেই, ইডির কাছে ইতিমধ্যেই সব আছে। স্টিল যদি নতুন করে কিছু উদ্ধার করতে চায় আইপ্যাকের অফিস থেকে, তাহলে 6:30 থেকে 11টা যথেষ্ট সময় সেটা কপি করে নেওয়ার বা স্টোর করে নেওয়ার নিজেদের হার্ড ডিস্কে, ইত্যাদি প্রভৃতি। তাহলে ব্যাপারটা কি হলো? মুখ্যমন্ত্রী ছিনতাই করে নিলেন। আচ্ছা, ছিনতাই মানে কি? ছিনতাই মানে আপনাকে না জানিয়ে আপনার গলার চেনটা খুলে নিলাম, ছিনতাই। আপনি বুঝতে পারলেন না। আর নয়তো হচ্ছে আপনার সাথে মারামারি করে আপনার গলার চেনটা খুলে নিলাম। তাহলে মুখ্যমন্ত্রী কি ইডি অফিসারদের সাথে মারামারি করেছিলেন? না, এরকম কোনো তথ্য সামনে আসেনি। তাইলে না জানিয়ে ছিনতাই করেছিলেন, তাও তো বোঝা যাচ্ছে না, কারণ ইডির অফিসাররা বলছেন তারা এই সমস্ত ফাইল যেগুলো তাদের প্রয়োজন সেগুলো সব রেখে দিয়েছিলেন, সিজার লিস্টে লিখবেন বলে, সেগুলো মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেছেন। তাহলে না জানিয়ে না, তাহলে ছিনতাই ফর্মুলাটা কাজ করছে না। তাহলে কাজ করছে কি ফর্মুলা? ইডির অফিসাররা আগে থেকেই জানতেন মুখ্যমন্ত্রী আসবেন এবং তারা ফাইলগুলো মুখ্যমন্ত্রীর জন্য সাজিয়ে রেখে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ঢুকলেন, সাজানো ফাইলগুলো নিলেন, জিজ্ঞেস করলেন কোন ফাইলগুলো, ইডির অফিসাররা দেখিয়ে দিলেন। আপনিও জানেন না, আমিও জানি না ভেতরে কী হয়েছে, কোনো ফটোগ্রাফার ছিল না। মুখ্যমন্ত্রী নিলেন, বেরিয়ে এলেন। বেরিয়ে এসে এইবার বীর দর্পে ঘোষণা করলেন, সব নিয়ে এসেছি, সব কিচ্ছু নিয়ে যেতে দেবো না, ইত্যাদি প্রভৃতি বীর দর্পে ঘোষণা করলে। তাহলে মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো হচ্ছে কেন্দ্রীয় সরকার বলবে আমরা ইডিকে পাঠিয়েছিলাম,
একেবারে সঠিক তথ্য আমাদের হাতে ছিল, তার ভিত্তিতে পাঠিয়েছিলাম। ইডি কিন্তু অমিত শাহর দপ্তর না, ইডি কিন্তু নির্মলা সীতারামনের দপ্তর। কিন্তু মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে অমিত শাহকে গালাগাল দেওয়া শুরু করলেন। খেয়াল করলে দেখবেন ইডির জন্য অমিত শাহ গালি খাবেন কেন? অমিত শাহ গালি খেতেই পারেন, 1000টা কারণ আছে অমিত শাহর গালি খাওয়ার। সে 1000টা কারণ আমি মুখ্যমন্ত্রীকে জোগাড়ও করে দিতে পারি যে এই কারণে অমিত শাহকে গালি খাওয়া উচিত। কিন্তু এই কারণটা তো মুখ্যমন্ত্রীর গালি খাওয়া উচিত না, এই অমিত শাহর গালি খাওয়া উচিত না। তাহলে উনি বেরিয়ে গালিটা দিলেন অমিত শাহকে, খেয়াল করে দেখবেন। আবার পশ্চিমবাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রধান প্রচারক কিন্তু অমিত শাহ। অলরেডি বারপাচেক এসে গেছেন এবং আরও বহুবার আসবেন। তাহলে অমিত শাহকে মুখ্যমন্ত্রী টার্গেট করলেন নির্মলা সীতারামনের বদলে, অর্থমন্ত্রকের বদলে স্বরাষ্ট্রমন্ত্রক। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো ওই রকম একটা শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ফাইল ছিনিয়ে আনতে আমি পারি। তাহলে দেখো বিজেপির হাত থেকে ফাইল ছিনিয়ে আনতে তৃণমূল পারে। তাহলে দেখো অমিত শাহকে হারাতে মমতা পারে। তাহলে দেখো অতএব বিজেপিকে হারাতে মমতাকে ভোট দাও। আবার উল্টো দিকে বিজেপির দিক থেকে দেখো মমতার ওখানে তদন্তকারী সংস্থা পাঠাতে আমি বিজেপি পারি, হাতে নাতে ধরে ফেলবার সব ব্যবস্থা আমরা তৈরি করছি, বেঁধে ফেলছি, তার সব ব্যবস্থা তৈরি করতে আমরা পারি। অতএব তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দাও। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো হচ্ছে আমাদের চিরকালের বলা কথাটা, বাইনারি নির্মাণ। বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা বাইনারি নির্মাণ, যে বাইনারিটা হাতছাড়া হয়ে যাচ্ছে। সেই গত বছরের ইনসাফ যাত্রা থেকে এবছরের বাংলা বাঁচাও যাত্রা, গ্রামে গ্রামে মানুষের ভেতরে একটা উত্তেজনা, একটা আলোড়ন। আমি এক্ষুনি বলছি না সমুদ্রের ঢেউয়ের মতো, এক্ষুনি বলছি না সুনামির মতো, কিন্তু আমি বলছি অন্তত যে পুকুরটা নিস্তরঙ্গ ছিল সেই পুকুরটার মাঝখানে একটা ঢিল যে পড়েছে এটা বোঝা যাচ্ছে। পুকুরের চারধারে ঢেউ প্রবাহিত হচ্ছে। বামপন্থীদের এইটুকুতেই বিজেপিরও ভিত কেঁপে গেছে, তৃণমূলেরও ভিত কেঁপে গেছে। তাই বাইনারিতে ফেরো যত দ্রুত সম্ভব। 2018-র বাইনারি, 2019-এর বাইনারি, বিজেপি আর তৃণমূল ছাড়া কেউ নেই, বাকি সব অপ্রাসঙ্গিক। মিডিয়া এটা নিয়েই লেগে থাকো। এতদিন এসআইআর নিয়ে লেগেছিল বিজেপি তৃণমূল, এবার এটা নিয়ে লাগো বিজেপি তৃণমূল। মিডিয়াকে তো বিজেপি তৃণমূল নিয়ে লেগে থাকার জন্য কিছু রসদ দিতে হবে। অতএব একটি পরিকল্পিত চিত্রনাট্য, তবে দুর্বল স্ক্রিপ্ট ধরা পড়ে গেছে। স্যার, তবে কি সে পূর্বের যে বক্তব্য রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপি সাংসদ, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি সত্যিই চায় শাসক দলের দুর্নীতির মুখোশ খুলতে, সেই তথ্যরই কি বর্তমান উদাহরণ এই ইডির এই রেড? অভিজিৎ গাঙ্গুলি বলার অনেক আগে থেকে আমরা বলছি, আমাদের পার্টির নেতারা বলছেন অনেক আগে থেকে। যতদিন বেঁচে ছিলেন, যতদিন কথা বলতে পেরেছেন, বুদ্ধদা বলেছেন, তারপরে সূর্য মিশ্র বলেছেন, মোহাম্মদ সেলিম বলছেন, বিধানসভায় সুজন চক্রবর্তী বলেছে, আমি বলেছি, অন্য যারা বিধায়ক ছিলাম আমরা তারা বলেছি। কথাটা কোনো নতুন কথা না, অভিজিৎ গাঙ্গুলি কোনো নতুন কথা বলেননি। আমাদের বলা কথাগুলো অভিজিৎ গাঙ্গুলি এতদিনে হৃদয়ঙ্গম করেছেন, এর জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ধন্যবাদ। কিন্তু কথাটা তো আমাদের কথা, প্রথম থেকে আমরা বলছি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার অনেক আগে থেকে আমরা বলছি। জ্যোতি বসু বলেছিলেন তৃণমূলের সবচাইতে বড় অপরাধ হচ্ছে বিজেপিকে এই রাজ্যের মাটি চেনানো। কবেকার কথা? অসভ্য বর্বর ফ্যাসিবাদী একটা দলকে রাজ্যের মাটি চেনানো জ্যোতি বসু বলেছিলেন। সুতরাং তারপরে আর অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন না বলছেন প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে এইটা, মমতা ব্যানার্জি আরএসএসের দুর্গা, আর আরএসএসের পশ্চিমবাংলায় দুটো শাখা আছে রাজনৈতিক, একটার নাম বিজেপি, একটার নাম তৃণমূল। আরএসএস এই দুটো শাখার মধ্য দিয়ে নিজেকে বিকশিত করছে। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেননি ততদিন পর্যন্ত আরএসএস বিজেপির মাধ্যমে, তার আগে জনসংঘের মাধ্যমে
নিজেদেরকে বিকশিত করতে 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 এই রাজ্যে 558টা শাখা খুলতে পেরেছিল। আর এখন 12,000 RSS শাখা খুলতে পেরেছে মমতা ব্যানার্জির সাহায্যে। আর RSS-এর বিরুদ্ধে মুসলমানদের রক্ষাকর্তা মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসা চালু করবেন বলে 237টা মাদ্রাসা দিয়েছিলেন, কিন্তু তার একটারও বেতন রাজ্য সরকার দেয় না। বাম আমলের পরে নতুন একটা মাদ্রাসা হয়নি যেটার বেতন রাজ্য সরকার দেয়। ফলে RSS-এর যোগ্যতম শিষ্যা মমতা ব্যানার্জি, এবং এই রাজ্যে লড়াইটা আসলে তৃণমূলের সঙ্গে বামপন্থীদের লড়াই না, বিজেপির সঙ্গে বামপন্থীদের লড়াই না। এই রাজ্যের মানুষকে এটা উপলব্ধি করতে হবে। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ডিরোজিও, মাইকেল মধুসূদন দত্ত, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম প্রফুল্লচাকি, বিনয় বাদল, দীনেশ, এদের রাজ্যে লড়াইটা আসলে RSS-এর সাথে পশ্চিমবাংলার মানুষের লড়াই। শ্রীচৈতন্যদেবের মাটির মানুষকে লড়তে হবে RSS-এর বিরুদ্ধে। চর্যাপদ যে মাটিতে প্রথম লেখা হয়েছিল সেই মাটির মানুষকে লড়তে হবে RSS-এর বিরুদ্ধে। RSS-এর সাথে যেহেতু বামপন্থীদের বা মানুষের লড়াই, সেই মানুষের লড়াইটা যতদিন পর্যন্ত তৈরি না হবে, মানুষ যতদিন পর্যন্ত এই সত্যকে উপলব্ধি না করতে পারবে, ততদিন পর্যন্ত বাইনারি চলবে। কিন্তু বাইনারি তো ভাঙবেই, আজ অথবা কাল। স্যার, আরও একটি তথ্য যেটি মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই আইপ্যাকের অফিসে যে কাগজপত্র ছিল তার মধ্যে নাকি এসআইআর-এর তথ্য ছিল। আমার প্রশ্ন, এসআইআর তো একটা সরকারি প্রক্রিয়া, তা সেটা কর্পোরেট একটি অফিস, আইপ্যাকের অফিসে কেন ছিল? কি রয়েছে পেছনে রহস্য? আমরা এখান থেকেই একটা কথা বলেছি, মোহাম্মদ সেলিম বলেছেন যে আইপ্যাকের কর্মচারীদেরকে এসআইআর-এর ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে ব্যবহার করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে শ্রমিক লাহিড়ী অভিযোগ করেছেন লিখিতভাবে গতকাল। এমনি এমনি বলিনি তো কথাটা। আমরা অনেক আগেই বলছিলাম, এই যে যত টাকা বিলি হয় বিভিন্ন জেলায় জেলায়, মাঝে মাঝে মুখ্যমন্ত্রী যান, টাকা বিলি হয়। এই যে যত টাকা আসে, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, এমনি এমনি সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিল আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। কেন বলেছিল? এই সমস্ত কিছু হচ্ছে থ্রু আইপ্যাক। ফলে আইপ্যাক এই যত কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, চাকরি চুরি, 100 দিনের কাজ, মিড ডে মিল, কেন্দ্রীয় প্রকল্প এলে পরে সেটাকে রাজ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করে দিয়ে সেই টাকার লুট, রাজ্যের যে কোনো বরাদ্দ টাকার লুট, এই সমস্ত কিছু যা চলছে, নির্মমভাবে চলছে 15 বছর ধরে, এই সমস্ত টাকার ডিস্ট্রিবিউশন, কোন টাকাটা কোথায় যাবে, এগুলো সব ঠিক হয় আইপ্যাকের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি আইপ্যাককে কবে চিনেছেন? আপনি কি আইপ্যাককে যেদিন মুখ্যমন্ত্রী গেলেন সেদিন চিনলেন না? বাংলার মানুষ আইপ্যাককে কবে চিনেছে? ভারতের মানুষ আইপ্যাককে কবে চিনেছে? উত্তর হচ্ছে 2014 সালের লোকসভা নির্বাচনে আইপ্যাক ছিল বিজেপির ভোট ম্যানেজার। আইপ্যাক নরেন্দ্র মোদীর 3টে ছবি, একটা সাধারণ জ্যাকেট পরা, একটা একদম শুটেড বুটেড, আর একটা হচ্ছে ওই রাজস্থানী পোশাক, ওই মাথায় পাগড়ি দিয়ে বিভিন্ন রূপে নরেন্দ্র মোদী যা প্রচার করা হচ্ছিল, সেইভাবে নরেন্দ্র মোদীর 3টে ছবি দিয়ে এ জার্নি উইথ নরেন্দ্র মোদী আইপ্যাক বিজ্ঞাপন বেরিয়েছিল 2014 সালে। সেই বিজ্ঞাপনে প্রথম আইপ্যাকের নাম জেনেছে মানুষ, তার আগে আইপ্যাক বলে কাউকে মানুষ চিনত না। 2014 যারা নরেন্দ্র মোদীর ইলেকশন পরিচালনা করেছে, 2016
নরেন্দ্র মোদীর সঙ্গে সেটিং করে তাদেরকে তৃণমূলের এই রাজ্যের নির্বাচন পরিচালনায় আনা হয়েছিল। এই লেয়াজোটা অভিষেক ব্যানার্জি মেনটেন করেছিলেন। এইবার 2021-এর বিধানসভা নির্বাচনে আপনি প্রথম চিনলেন প্রতীক জৈনকে। প্রতীক জৈন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভি চিহ্ন দেখাচ্ছেন, সেটা হলো বিজ্ঞাপন। পেছনে তৃণমূলের পতাকা, ওটা তৃণমূল ভবনেও হতে পারে, অন্য কোথাও তৃণমূলের পতাকা লাগিয়েও হতে পারে। আপনি প্রতীক জৈনকে চিনলেন। এখন আপনি জানছেন যে তৃণমূলের প্রতীক আসলে জোড়া ফুল না, তৃণমূলের প্রতীক আসলে প্রতীক জৈন। এখন আপনি জানছেন যে তৃণমূলের পার্টি অফিস তৃণমূল ভবন না, তৃণমূলের পার্টি অফিস প্রতীক জৈনের বাড়ি, তৃণমূলের পার্টি অফিস আইপ্যাকের অফিস। এটা সব আপনাকে অন্য কেউ জানাচ্ছে না, মমতা ব্যানার্জি জানাচ্ছে। আচ্ছা, মমতা ব্যানার্জি তো কোনোদিন তার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটাকে তৃণমূলের পার্টি অফিস বলেননি, অভিষেকের শান্তিনিকেতনকে তৃণমূলের পার্টি অফিস বলেননি, শ্রমিক ভট্টাচার্য তার সল্টলেকের বাড়িকে তো বিজেপির পার্টি অফিস বলেনি, মোহাম্মদ সেলিম তিনি যেখানে থাকেন সেটাকে তো সিপিএমের পার্টি অফিস বলেননি, অধীর চৌধুরী যেখানে থাকেন বহরমপুরে সেটাকে তো কংগ্রেসের অফিস বলেননি। তাহলে হঠাৎ একটা ভোটকুশলী সংস্থা, একান্তভাবেই ব্যবসায়িক সংস্থা, তৃণমূল টাকা দিয়েছে, ওরা তৃণমূলের হয়ে কাজ করেছে, একেবারেই পেশাদারি। তৃণমূলের থেকে বেশি টাকা যদি অন্য কেউ দিত তাহলে তাদের হয়েও কাজ করতো, কোনো আপত্তি তো তাতে নেই। তাহলে সেই সংস্থা সেটা ওদের পার্টি অফিস হয়ে গেল কি করে? তৃণমূলের পার্টির লোকেদের তো আপত্তি করা উচিত, কারণ একটা সময় তো তৃণমূলের একটা পার্টি অফিস তৈরি করতে তৃণমূলের কর্মীদেরকে আজকের মতো লুটতরাজ করে দখল করা না, কিন্তু একটা সময় তো তৃণমূলের একটা পার্টি অফিস তৈরি করতে তৃণমূলের সেই সময়কার লোকজনকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। যারা কষ্ট করে পরিশ্রম করে তৃণমূলে একটা পার্টি অফিস বানিয়েছেন, তারা একটা কর্পোরেট সংস্থার অফিসকে তাদের সর্বাধিনায়িকা তৃণমূলের অফিস বলে দিচ্ছে, আর মেনে নেবেন? কেন মানবেন?